আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা বললেন তারেক রহমান, জনগণের আস্থা অর্জনের আহ্বান। উপাসনালয়ে হামলাকারীরা মানুষ নয়, মন্তব্য ধর্ম উপদেষ্টার, কঠোর শাস্তির হুঁশিয়ারি। হাসিনার শাসনামলে ৬ শতাধিক গুম, সন্ধান চান স্বজনরা, আয়না ঘরে ভয়াবহ নির্যাতনের বর্ণনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছেন সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে ভার্চুয়ালি এ কথা বলেন তিনি। ধারাবাহিক মতবিনিময় সভার দ্বিতীয় দিনে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময় জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তারেক রহমান। তিনি আরও বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপাসনালয়ে হামলাকারীরা মানুষ নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এক শ্রেণীর মানুষ সরকারকে বিব্রত করতে মাঠে নেমেছে, তাদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। উপাসনালয়ে যারা হাত দেয় এরা মানুষ নয়, এরা পশু এবং এরা ক্রিমিনাল মাস্ট বি পানিশড আন্ডার দ্য এক্সিস্টিং ল। অপরাধীদের ধরতে সকলের সহযোগিতাও চান তিনি। অজপাড়া গায়ে রাত্রেবেলা কেউ এসে কোনো মন্দির যদি অপবিত্র করে, আপনি মামলা করলেও আসামিকে আমরা ধর্ম কি করি, তার জন্য এভিডেন্স লাগবে। আপনারা সিসি ক্যামেরা বসান। মুসলমানদের যদি সাহায্য লাগে, উই আর রেডি টু সাপোর্ট ইউ। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এবছর দুর্গাপূজা বাধাগ্রস্ত করতেই চলছে ষড়যন্ত্র। সব ধরনের অপতৎপরতা প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি। সামনে দুর্গাপূজা রয়েছে, অনেক জায়গায় এই পূজা আয়োজনকে বাধাগ্রস্ত করার অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। যারাই এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, এই সরকার তাদেরকে ছাড় দেবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তারা। আমাদের এই অর্জনকে যেন নষ্ট করা না যায়। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে এ বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ থাকবে না বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। এর আগে গত ৮ অগাস্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্রনীতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে অবস্থান স্পষ্ট করেন জয়শঙ্কর। বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওঠানামা করেছে। রাজনৈতিক পরিবর্তনে পরিস্থিতি বিঘ্নিত হতে পারে, তবে সম্পর্কের বিষয়টি পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখার
তাগিদ দেন তিনি। এর আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। It is natural that we will deal with the government of the day, but we also have to recognize that there are political changes, and the political changes can be disruptive. And clearly here we have to look for mutuality of interest. শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে যাদের বিনা কারণে আটক বা গুম করে রাখা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। আর যেন বিচার বহির্ভূত হত্যা, আটক বা গুম না হয় সে দাবিও ছিল তাদের। মানিক শিকদারের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার, হাসিনার শাসনামলে গুম হওয়া মানুষের স্বজনদের কান্না। অবিলম্বে গুম হওয়া স্বজনদের খুঁজে বের করে হস্তান্তরের দাবি তাদের। আমার ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে র্যাব ও ডিবি এরকম পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওরা গাড়িতে উঠায়। দেশ স্বাধীন হওয়ার পরও আমার স্বামীর এখন পর্যন্ত কোনো খবর আমরা পাই না। আমাদের এখন একটাই আশা, তারে ফিরিয়ে দিক অথবা তার একটা খোঁজ খবর আমাদের কাছে দিয়ে দিক। মানববন্ধনে অংশ নেয়াদের একজন ফারজানা আক্তার। তার স্বামী পারভেজ হোসেন ২০১৩ সালের ২ ডিসেম্বর থেকে নিখোঁজ। ১১ বছর ধরে ফারজানা খুঁজছেন তার স্বামীকে। সবাই বলে লাশ চাই, আমি লাশ চাই না, আমি আমার স্বামীকে ফেরত চাই। ও তো কোনো অন্যায় করে না, কেন লাশ চাইবো? বাবার ছবি ছাড়া আর কোনো স্মৃতি নেই আদিবার কাছে। আমার বাবা এমন কি করেছিল যে আমার বাবাকে এমন ভাবে তুলে নিয়ে গেছে। আমি আমার বাবাকে শুধু ফেরত চাই। আমি এই ছবি ধরে না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। মা সন্তানের জন্য পথ চেয়ে আছে, ভাই ভাইয়ের জন্য অপেক্ষায়। সন্তান বাবাকে ফিরে পেতে আকুতি, অথচ কেউ জানে না কবে ফিরবে তাদের স্বজন। প্রধান ব্যক্তিটা যদি সংসারে না থাকে তাহলে মানুষের জীবনটা যে কতটা মানবেতর হতে পারে এটা তো একমাত্র যে ভুক্তভোগী সেই বুঝতে পারে, আর এটা তো অন্য কাউকে প্রকাশ করা সম্ভব না। আমার মা শয্যাশায়ী, আমার মার গত বছর হার্টে রিং পরানো হয়েছে 3টা। ভাবতে ভাবতে টেনশন করতে করতে আর একটা ফ্যামিলি 14 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে হারিয়ে কিভাবে রান করে ভাইয়া। মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে দ্রুত তাদের স্বজনদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি তাদের। রাষ্ট্রীয় নিপীড়নকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, জননিরাপত্তার এই ধারণাকে ভেঙে ফেলতে হবে, ডিজিএফআই কে ঢেলে সাজাতে হবে। কল্পনা চাকমার সাথে অপহরণের যে জড়িত লেফটেন্যান্ট ফেরদৌস, তাকে কোনোভাবে তাকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয় না। ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান বা পরিবারের সদস্য এমন করে গুমের শিকার না হয় সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ স্বজনহারাদের। আমার নতুন সরকারের কাছে একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবার সাথে কি হয়েছে আমি সেটা জানতে চাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গোপন বন্দিশালা, ঘুটঘুটে অন্ধকার, রাত নাকি দিন কিছুই বোঝার উপায় নেই। দূর থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসতো তখন কিছুটা স্বস্তি মিলত। শেখ হাসিনার আমলে গুমের হিমশীতল অভিজ্ঞতা পাওয়া কয়েকজনের কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাবার এই ছবিটা ধরে আমি সব জায়গায় যাই, বাবার হাতটা ধরে তো যেতে পারি না, শুধু এই ছবিটাই তো আমার হাতে থাকে। এই শিশুটি তার বাবাকে কবে ফিরে পাবে কেউ বলতে পারে না। এরকম বহু পরিবারেই কান্নার যেন শেষ নেই। ও ফিল করে যে বাবা জিনিসটা কি, কাছে যে জড়ে ধরতে পারে না, পাপা বলতে পারে না। তবে ফিরে আসা কেউ কেউ জানাচ্ছেন ভয়াবহ সেই সব দিনের কথা। 9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরেন গত 11 আগস্ট। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি, গুম করা হয়েছিল তাকে। কিছু সশস্ত্র ব্যক্তি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। একটা কক্ষ 5 ফিট বাই 10 ফিটের মতো হবে, এখানে বন্দী করে রাখে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পায়ে হাঁটিয়ে এবং গাড়িতে করে বর্ডার ক্রস করে তারপরে আরো 4-5 ঘন্টা ড্রাইভ করে শিলংয়ের একটা জায়গা গলফ লিঙ্ক, যেখানে গলফ মাঠ আছে, ওখানে ছেড়ে দেয় এবং বলে যে ইউ আর ফ্রি নাও। তারপরে কিছু প্রাতঃভ্রমণকারীর লোকজনকে অনুরোধ করে আমার অবস্থা জানাই, পুলিশকে খবর দিতে বলি, তারা এসে আমাকে
থানায় নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। এরপর নানা আইনি জটিলতা পেরিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার পথ সুগম করে দেয়। তবে এখনও তাকে তাড়া করে ফিরছে সেই সব ভয়ঙ্কর দিনের দুঃসহ স্মৃতি। আমার মনে হতো হয়তো আমার পরিবার পরিজন, আমার ছেলেমেয়েরা কোনোদিনই আমার কবর কোথায় জানতে পারবে না। সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত ঘরে ফিরলেও অনেকেই আর ফেরেননি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী তাদেরই একজন। 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। হাসিনা সরকারের পতনের পর বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 2016 সালের 23 আগস্ট তাকে আটক করা হয়। আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। এর আগে 2016 সালের 9 আগস্ট নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় জামায়াতের নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে। তিনিও মুক্তি পান হাসিনার ক্ষমতাচ্যুতির পর। গুম হওয়ার 5 বছর পর আয়নাঘর থেকে ফিরে আসেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সহ আরো কয়েকজন। আমাকে একটা জায়গায় রাখলো, ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না, কোনো জানালা কিছু নাই। চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে, কখনো পিছনে হাত দিয়ে পরে, কখনো সামনে হাত দিয়ে চোখ বাঁধা, সামনের লোকটা কাউকে দেখা যায় না। শেখ হাসিনার 15.5 বছরে গুমের শিকার হন 6 শতাধিক। তাদের বেশিরভাগই এখনো ফেরেননি। আজও অপেক্ষায় তাদের স্বজনেরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সহায়তা নিয়ে হাসিনা সরকারের গুম খুনের তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়াবহ মানবাধিকার বিরোধী অপরাধ করেছে বলেও মন্তব্য করেছেন দলের নেতারা। দিল্লি থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা। শিউলি শবনমের প্রতিবেদন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সংহতি সভা। অংশ নেন শেখ হাসিনা সরকারের শাসনামলে গুম ও হত্যার শিকার হওয়া বিভিন্ন ব্যক্তির স্বজনরা। শেখ হাসিনার সরকার আমাদের কারো বাবাকে, কারো ভাইকে, কারো স্বামীকে, কারো সন্তানকে গুম করে নিয়ে যায়। বিচার চাইতে পারিনি, আমাদের স্বজনদের ফিরে আসার দাবিটাও জানাতে পারিনি। 2015 সালে নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সব অপকর্মের জন্য হাসিনা দায়ী উল্লেখ করে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে ভারতকে আহ্বান জানান তিনি। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। এদিকে বিগত সরকারের প্রত্যেক অপরাধের সুষ্ঠু তদন্তের পাশাপাশি গুম খুনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্যই গুম খুনের প্রকল্প তৈরি করেছিল বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে।
আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে, তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আরও অনেক বিষয়েই তদন্ত চলছে বলেও জানান তিনি। সেনাপ্রধান আরও বলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্ত প্রক্রিয়া একটু ধীর গতিতে চলছে, এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহান আনভির সহ 46 জনের নাম উল্লেখ করে 196 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলী মাক্কাস বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক আবেদন আমলে নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে রেকর্ড করার আদেশ দেন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বন্যায় মৃত্যু বেড়ে 54, বিধ্বস্ত জনপদে ঘুরে দাঁড়ানোর লড়াই, ঝুঁকিতে 20 লাখ শিশু। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রী পরিষদে রিপাবলিকান থাকবে বললেন কামলা হ্যারিস। আবার আমন্ত্রণ 21 সংবাদে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি কমছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী নোয়াখালী ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে, রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ধাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়, রোডে গাড়ি দাঁড়ায় যায়। নোয়াখালীতে বন্যা কবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পৌর আশ্রয়কেন্দ্রে প্রতিদিন 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও 6 সেন্টিমিটার কমলেও এখনও 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকায় পানি সংগঠন সংস্থার ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের 8 উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকট সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে 3 দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় 20 লাখ শিশু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিবৃতিতে সংস্থাটি জানায়, 34 বছরের সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার বাংলাদেশের পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে 56 লাখ মানুষ। চট্টগ্রাম ও সিলেটে লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দী হয়ে আছে। অধিকাংশের কাছেই খাবার সহ জরুরি ত্রাণ সামগ্রী নেই। এ অবস্থায় নিরাপদ পানি সহ জীবন রক্ষাকারী ওষুধের জন্য অন্তত $3.5 কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির শিকার। শুরু হয়েছে 21 টেলিভিশনের 2 দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন। এতে অংশ নিচ্ছেন সকল জেলা ও উপজেলা প্রতিনিধিরা। সে সময় প্রতিনিধিদের নতুন উদ্যমে 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের কথা তুলে ধরার আহ্বান জানানো হয়। মফির রহমানের রিপোর্ট। 21 টেলিভিশনের সকল জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে 2 দিনের সম্মেলন। তো আমরা একটু শুরু করি। আমাদের এখনকার সেশন হচ্ছে উদ্বোধন করেন 21 টেলিভিশনের প্রধান সম্পাদক ও বার্তা বিভাগের প্রধান রাশেদ চৌধুরী। তিনি বলেন, প্রতিনিধিরা 21-এর চেতনায় গণমানুষের কথা তুলে আনবেন। এখন কিন্তু সবচেয়ে বড় সময় আপনার ঢাকার বাইরে থেকে সংবাদ নিয়ে এই 21-কে উঠিয়ে নিয়ে আসা। মানুষ ঢাকায় থাকে না, মানুষ থাকে ঢাকার বাইরে। পরে 21-এর বার্তা বিভাগের ডেপুটি হেড অফ নিউজ, সম্পাদকীয় প্রধান, চিফ রিপোর্টার সহ ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। ভালো ভিডিও পাইলাম, ভালো ফটো, স্টিল ফটোগ্রাফিও আমি ভালো পাইলাম। Now the main source of information is crowd. Crowd কয় টাইপের? 2 types of crowd.
আমি দেখতে চাই না যে পুরাতন একটা কিছু দিয়ে আমার স্টোরি শুরু হলো, সেক্ষেত্রে আমাকে সামথিং নিউ। অনেক সময় ভালো করে কেয়ার করলে, কাজের ব্যস্ততা কম থাকলে চেক মানুষ সেটা দেখতে বাধ্য হয়। এ সময় সংবাদ সংগ্রহের বিভিন্ন প্রতিকূলতার কথা শোনেন বার্তা বিভাগের ঊর্ধ্বতনরা। নিজেরা যদি স্বচ্ছতার সাথে যে কোনো প্রতিবেদন তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আপনার মাপকাঠি নিজেই তৈরি হয়ে যায়। সংবাদ সংগ্রহের নানা কৌশল নিয়ে দিক নির্দেশনা দেন তারা। মোবাইল জার্নালিজমকে খাটো করে দেখার কোনো কারণে এর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের আরো দক্ষ করে তুলবে বলে মনে করছেন 21 টেলিভিশনের প্রতিনিধিরা। দীর্ঘদিন পরে এবারে প্রতিনিধি সম্মেলন, এবং এই সম্মেলনকে সামনে রেখে আমরা যারা প্রতিনিধি কাজ করতেছি, আমরা নতুন উদ্দীপনায় নতুন আঙ্গিকে আমরা কাজ করব। এই সম্মেলনের মাধ্যমেই আমরা নেক্সটে আরও নিউজে আরও গুরুত্ব বেশি দেব। আমরা কারো কাছে মাথা নত করি না, এই আদর্শ বজায় রেখে যেন আমরা আগামীতে নতুন করে নিউজ করতে পারি। প্রতিনিধি সম্মেলনে যা শিখব, যা জানবো, এটি আমাদের কর্মক্ষেত্রে আমরা প্রয়োগ করব। সম্মেলনের সমাপনী দিনে 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রী পরিষদে একজন রিপাবলিকান রাখবেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। সিএনএনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিতের পর এটি কোনো সংবাদ মাধ্যমকে দেয়া তার প্রথম সাক্ষাৎকার। এ সময় ইসরায়েল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেন কমলা হ্যারিস। সাক্ষাৎকারে অভিবাসন নীতি নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এছাড়া নিজের জাতিগত পরিচয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন কমলা হ্যারিস। জানাবো খেলার খবর। দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেল 23 সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 5 ও 8 সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হাভিয়ার ক্যাব্রেরার দল। তিনি এই দলে নিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন সাফ অনূর্ধ্ব 20 দলের 4 ফুটবলারকে। এফসি এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডে ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচের ফল অনুকূলে এলে তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ পাবে বাংলাদেশ। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা বলেন তারেক রহমান, জনগণের আস্থা অর্জনের আহ্বান। উপাসনালয়ে হামলাকারীরা মানুষ নয়, মন্তব্য ধর্ম উপদেষ্টার, কঠোর শাস্তির হুঁশিয়ারি। হাসিনার শাসনামলে 6 শতাধিক গুম, সন্ধান চান স্বজনরা, আয়না ঘরে ভয়াবহ নির্যাতনের বর্ণনা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।